কিছু মানুষ থাকে যাদের সাথে একবার দুবার কথা বললে তার অন্তরের ডেপথটাকে অনুভব করা যায়। আর কিছু মানুষ থাকে যার সাথে কথা বললে ভীষণ ভালো লাগে। কিন্তু খুব কম মানুষ থাকে যাদের মধ্যে এই দুটোই থাকে, অন্তরের গভীরতাও বোঝা যায় আর তাদের সাথে কথা বলার শেষ খুঁজে পাওয়া যায় না। শেষ হলে মনে হয় রবীন্দ্রনাথের মতো, শেষ হইয়াও হইল না শেষ। আমার সাথে এমন একজন গেস্ট আছেন আজকে, যার সাথে প্রথম কথা হয়েছিল একবার ফোনে, তারপরে তার সাথে আমি দেখা করি, সাক্ষাৎ হয় সামনাসামনি তার অফিসে, এবং তাকে বুঝতে পারাটা একটা প্রাপ্তি বলে মনে হলো সেদিন। তাকে যেটুকু বুঝলাম, সম্পূর্ণ তো বোঝা যায় না, যেটুকু বুঝলাম, ফিরে এসে আমার বন্ধু বান্ধব কলিগস তাদেরকে বলেছিলাম এমন একজনের সাথে আজকে দেখা হলো যখন মনে হলো যে কথাটা বাকি রয়ে গেল। সেই কথা শেষ করতে আজকে তাকে ডেকেছি। যে কথাগুলো এতদিন ধরে অল্প অল্প করে বাকি রয়ে গেছে, সেই বাকি রয়ে যাওয়া কথাগুলোকে আজকে শেষ করব। ওয়েলকাম টু টি টকার্স পডকাস্ট। আজকের কথোপকথন অন্য সব এপিসোডের কথোপকথনের থেকে একদম আলাদা। আজকের কথোপকথন অবশ্যই হিউম্যান রিসোর্স, মানুষের সাথে ওঠা বসা, সুখ দুঃখ এসব নিয়ে কথা যেমন হয়, আজকের কথোপকথনের মধ্যে সেই কথার গভীরে গিয়েও আরও কিছু কথা হবে। আমার সাথে এমন একজন মানুষ আছে যার গভীরতা এবং যার সাথে কথা বলার ভালো লাগাটা দুটোই ভীষণ রকমভাবে উচ্চ মানের। আমার সাথে রয়েছে শ্রী শঙ্খ শুভ্র মিশ্রা। শঙ্খ, ওয়েলকাম টু টি টকার্স পডকাস্ট। এটা আমার জন্য এবং আমাদের প্রত্যেকের জন্য ভীষণ ভালো লাগা তো আছেই, কিন্তু তার সাথে একটা অদ্ভুত গর্ববোধ হচ্ছে। তোমার সাথে যতবার কথা হয়েছে ফোনে, কাজ নিয়ে বা কাজের বাইরেও, আমার কখনোই মনে হয়নি যে আমরা কাজ করতে দেখা করছি কোনো একটা কাজের জন্য। তোমার সাথে কথা হওয়াটা একটা কেমন একটা হৃদ্যতা তৈরি করে, একটা ভীষণ একটা সেন্স অফ ফুলফিলমেন্ট। খুব কম মানুষের সাথে এটা হয়। তুমি কি এমনই, নাকি তোমার এটা একটা ধরন? এমনই আর ধরনের মধ্যে তফাৎটা বলি। এমনই মানে তুমি ছোটোবেলা থেকেই, তুমি তোমার বড় হয়ে ওঠার মধ্যে এই গভীরতাটা ছিলই, নাকি এটা তুমি তৈরি করা গভীরতা, একটা চেঞ্জ অফ পাথ অফ লাইফ? এই প্রশ্নটার উত্তর দিতে একটু ভাবতে হবে। তার আগে দুটো সংক্ষিপ্ত কথা। প্রথমটা হচ্ছে অত্যন্ত গভীর কৃতজ্ঞতা বোধ, কারণ সৌভিক, যে কথাগুলো তুমি বললে সেই কথাগুলো অনেকটাই বোধহয় তোমার বহিঃপ্রকাশ অনেক বেশি আমার থেকে। এক। 2 নম্বর হচ্ছে একটা ছোট্ট 30 সেকেন্ডের গল্প বলি। নারায়ণ সান্যাল একবার লস অ্যাঞ্জেলেসে দুর্গাপুজোয় গেছিলেন। আমাদের অনেকেরই বড় হয়ে ওঠার কল্পবিজ্ঞান এবং বিজ্ঞান সমৃদ্ধ, ইতিহাস সমৃদ্ধ, আন্তর্জাতিক সম্পর্ক সমৃদ্ধ লেখার নারায়ণ সান্যাল আমাদেরকে হাত ধরে সেই অধ্যায়টা পড়তে শিখিয়েছেন। বিশ্বাসঘাতক থেকে শুরু করে অপরূপা অজন্তা। তো যিনি নারায়ণ সান্যালকে শ্রোতাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিলেন, তিনি প্রায় মিনিট 5 ধরে নারায়ণ সান্যালের বিভিন্ন গুণ বা ওনার বিভিন্ন যোগ্যতা সম্বন্ধে অনেক কিছু বললেন। নারায়ণ সান্যাল এসে মঞ্চে প্রথমেই বললেন যে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে উনি আমাকে বলেননি যে আমি ভালো গান গাইতে পারি অথবা ভালো রান্না করতে পারি, কারণ এই দুটোই এখানে যাচিয়ে নেওয়া যায়। আমার যেটা তোমার কথা শুনতে শুনতে ভয় হচ্ছিল যে গভীরতা এবং হৃদ্যতা বা ভালো লাগা দুটোই কথোপকথনের মধ্যে খুব সুন্দর করে যাচাই করে নেওয়া যায়। সুতরাং আমার আর নারায়ণবাবুর মতন জায়গাটা থাকলো না। যাই হোক, কি আর করা যাবে।
আহ, আমি কথা বলতে খুব ভালোবাসি, আর এরকম অনেক মানুষই আছেন যাদের সঙ্গে কথা বললে একটা উভয়ত ভালো লাগা তৈরি হয়। সুতরাং তোমার প্রশ্নের উত্তরটা হচ্ছে যে আমি কি এমনই না এটা ধরুন, এটা যিনি শুনছেন তার উপরে। তার মানে তুমি কিছুটা বলতে চাইছো যে এই যে আমাদের যে পার্সপেক্টিভস, আমাদের দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিটা যদি কিছুটা পাল্টে ফেলা যায় বা কিছুটা সময়ের সাথে বা যে কন্টেন্টের কথোপকথন হচ্ছে সেটার সাথে যদি আমরা পাল্টে ফেলতে পারি, তাহলে এই গভীরতার জায়গাটা ধরা যেতে পারে। অন্যভাবে দেখা যেতে পারে। যেমন যে জিনিসটা আমরা একভাবে দেখছি, একটু 2 মিনিট অপেক্ষা করলে বা একটু অন্য কোনো দৃষ্টিভঙ্গি নিয়ে দেখলে যেটা দেখছি সেটা একটু অন্য রকমভাবে দেখা যেতে পারে। এবারে যে জিনিসটাকে দেখছি সেটাকে একটা স্তর থেকে দেখতে পাচ্ছি, অন্য আরেকটা স্তর যদি দেখতে পাই, সেটা তার ওপরেই থাকুক বা নিচেই থাকুক, কিছুটা হলেও তো গভীরতা বাড়লো, আরেকটু হলে আরেকটু বাড়লো। সুতরাং যারা অনেকগুলো দৃষ্টিভঙ্গি থেকে দেখতে পারেন, তারা ব্যাপারটা তার ঠিক আঙ্গিকে না দেখে বা বাহ্যিকে না দেখে তার একটু গভীরতাতেও দেখতে পারেন। এবং সেটা একটা মানুষের অভ্যাস করা দক্ষতা কিছুটা হলেও, এবং কিছুটা হলেও তাদের সেই দিকে চিন্তাভাবনা করার একটা ঝোঁক। প্রোক্লেভিটি অ্যান্ড প্র্যাকটিস দুটোই একই রকমভাবে এখানে কাজ করে, অন্তত আমার ধারণা। কীরকম যে কিছুদিন আগে আমি আমার মেয়ের সঙ্গে একটু বাদানুবাদে জড়িয়ে পড়ি। কিছুক্ষণ বাদানুবাদটা হওয়ার পরে সে বেশ মুখ গোঁজ করে বসে রয়েছে এবং তারপরে বুঝতে পারলাম যে উত্তর বানাচ্ছে, বেশ শানিত উত্তর বানাচ্ছে। তো আমি একটা শানিত উত্তরের জন্য অপেক্ষা করছিলাম এবং 2-3টে কী রকমের উত্তর হতে পারে সেটা ভাবতে ভাবতে তার প্রত্যুত্তরগুলোও একটু ঝালিয়ে নেওয়ার চেষ্টা ছিল, ওই সব 1 মিনিটের মধ্যে। সে হঠাৎ করে বলল যে না, আমার মনে হয় তুমি যেটা বলেছো সেটার মধ্যে একটা দিক আছে যেটা আমি দেখতে পাইনি আগে। আমার কোনো রকম কোনো ডিফেন্স রইল না, কারণ আমি বুঝতে পারলাম যে ঠিক সেই মুহূর্তে আমি কি করছিলাম। আমি একটা কথার পিঠে কথা বলছিলাম, আমরা দুজনে কেউই একজনের সঙ্গে আরেকজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলাম না বা বোঝার চেষ্টা করছিলাম না অন্য লোকটা কি বলতে চাইছে। আমি অন্তত করছিলাম না, সে হয়তো করছে, কারণ করছে বলেই সে ওটা বুঝতে পারলো তখন। সুতরাং অন্য লোকের দৃষ্টিভঙ্গিটার উপরে এই গভীরতার স্তরগুলো অনেকটা নির্ভর করে, অনেকটা নির্ভর করে। এবং তাই আমরা যাদেরকে বাচ্চা বলি বা কিশোর কিশোরী বা তরুণ তরুণী বলি, তাদের চিন্তাভাবনাগুলো শারীরবৃত্তীয় কারণে, সময়গত কারণে, সামাজিক সাংস্কৃতিক এই কারণগুলোতে আমাদের থেকে অনেকটা আলাদা। তার ফলে তোমার প্রশ্নের উত্তরে আবার এটা একটা দৃষ্টিভঙ্গি, এই প্রশ্নগুলোর উত্তর তো ঠিক হ্যাঁ বা না হয় না। তাদের সঙ্গে কথা বললে বোধহয় আরও বেশি, আরও বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে, বিভিন্ন প্রজন্মের, বিভিন্ন জায়গার, বিভিন্ন চিন্তাভাবনার মানুষের সঙ্গে কথা বললে বোধহয় ওই দৃষ্টিকোণগুলো একাধিক হতে থাকে, একের বদলে একাধিক। কিন্তু সেটা তো যেভাবে তুমি বলছো সেটা তো কিছুটা জীবন দর্শনও হতে পারে একটা মানুষের জীবন দর্শনটা তো সেই মানুষটাকে মানে সরাসরি বা পরোক্ষভাবে সেই জীবন দর্শনটা তো তাকে ড্রাইভ করে কোথাও না কোথাও গিয়ে, এবং তাকে তার ঠিক ভুলগুলো নির্ণয় করার জন্য একটা সাহায্যও করে। কিন্তু এই জীবন দর্শনটা কি কোনো না কোনোভাবে পারিপার্শ্বিক যে জগৎটা আছে বা তার যে ইকোসিস্টেম, তার যে মানুষগুলোর সাথে বা তার ইকোসিস্টেমে যেভাবে সে বাঁচছে, সেই বাঁচার দ্বারাও তো অনুপ্রাণিত তার জীবন দর্শনটা কিছুটা, এবং সেটা তো পাল্টাচ্ছে সময়ের সাথে, তাই না? তো এই জায়গাটা মানে তোমার কাজটাও যেহেতু মানুষকে নিয়ে, তোমার কাজটাও যেহেতু তাদের ভালো লাগা খারাপ লাগাগুলোকে নিয়ে,
এবং তাদের ভালো লাগা খারাপ লাগাটাকে তুমি তোমার কাজের জন্য একটা বৃহত্তর অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টের কাজে লাগাচ্ছ, তাদের ভালো লাগা খারাপ লাগাগুলোকে। তোমার ডিরেক্টলি বা ইনডিরেক্টলি তোমার ডিপার্টমেন্ট সেটা ডিমান্ড করে। তো আমি অনেকগুলো অ্যাঙ্গেলে তোমাকে প্রশ্নটা ছুঁড়ছি আসলে, যে একটা মানুষের জীবন দর্শন পাল্টাচ্ছে বয়সের সাথে সাথে বা অভিজ্ঞতার সাথে সাথে, সেই জীবন দর্শনটা পাল্টাতে পাল্টাতে তার তার কর্মজীবনেরও উত্তরণ হচ্ছে। তো সেই জায়গাটাতে তুমি কিভাবে মনে করছো যে তোমার যে কাজের জায়গাটা আছে, যেখানে শুধুমাত্র একটা দার্শনিক জায়গা থেকে নয়, ইভেন ফ্রম আ ডেটা পার্সপেক্টিভ, কিভাবে এটা সিনক্রোনাইজড হয়, এটাকে আমরা মেলাতে পারি কিভাবে? একটা এই মুহূর্তে যে জিনিসটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে আমি ক্লাস 9-এর পরীক্ষার অঙ্ক পরীক্ষার হাফ ইয়ারলি পরীক্ষার কোয়েশ্চেন পেপারটা পাওয়ার পরে আমি মিনিট 15 হিসেব করে দেখেছিলাম যে যদি 40 নম্বর এসে যায় তাহলে বেরিয়ে গিয়ে পুঁটিরামে সিঙ্গাড়া এবং সন্দেশ খেয়ে আসবো, নিজেকেই নিজে উপহার দেব। তো প্রশ্নপত্রটা দেখে যেরকম মনে হয়েছিল, আজকে অনেক দিন পরে এত কঠিন প্রশ্নগুলোকে দেখে বা শুনে প্রায় সেই রকম পেটের ভেতরে গুড়গুড় করার ব্যাপারটা মনে হয়। সিঙ্গারাও খাওয়াবো, অসুবিধা নেই। দুটো জিনিসকে মেলানো, একটা হচ্ছে ব্যক্তি মানুষের ভালো লাগা খারাপ লাগা অনুভূতি আবেগ, আর দ্বিতীয়টা হচ্ছে মানব সম্পদকে কাজে লাগানো। একটা সংস্থার যে জিনিসগুলোতে সংস্থার লাভটা হয় বা যে জিনিসগুলোতে সংস্থার যে দিকটায় সংস্থা পরিচালিত হতে চায় সেই দিকটার জন্য সবটা বোধহয় মেলানোর দরকার নেই, এবং অনেক ক্ষেত্রে না মিললেও চলে যায়। ব্যাপারটা অনেকটা প্রেম আর বিবাহর মতন আর কি। বিবাহের মধ্যে একটা দায়িত্ববোধ আছে, একটা অ্যাকাউন্টেবিলিটি আছে। সুতরাং একটা সংস্থায় একজন মানুষ যখন কাজ করছেন এবং সেই কাজের বিনিময়ে তিনি একটা তার শ্রমের মূল্য এবং তার সময়ের মূল্য, প্রথমটা স্পর্শ করা যায়, দ্বিতীয়টা স্পর্শ করা যায় না, এই দুটো জিনিস একসঙ্গে পাচ্ছেন, তখন সংস্থা এবং যিনি কাজ করছেন তাদের মধ্যে একটা পারস্পরিক দায়িত্ববোধ তৈরি হয়। দ্বিতীয়ত, একটা সংস্থার মধ্যে অনেক দিনের একটা ইতিহাস থাকে। যে সংস্থাটা কালকে তৈরি হয়েছে তার মধ্যেও একটা 24 ঘন্টার ইতিহাস আছে, এবং এই 24 ঘন্টাটা অসম্ভবভাবে জীবিত 24 ঘন্টা। সুতরাং সেই সংস্থার লোকজনদের কথা বলা, কে কাকে কীরকমভাবে সম্বোধন করবে, প্রথম নামে করবে না বা স্যার বা ম্যাম বলে ডাকবে, শনিবার দিন দুপুরবেলা মেল করলে সেটাকে শনিবার দিন দুপুরেই রেসপন্ড করতে হবে কি না, বা কোনো একটা কথা বলার মধ্যে বা কোনো একটা প্রেজেন্টেশনের সময় কেউ যদি খুব একটা ভালোভাবে তার বক্তব্যটাকে গুছিয়ে না বলতে পারে, তার কথাটা শোনা হচ্ছে কি না, ভালো না বলতে পারে জেনেও শোনা হচ্ছে কি না, সেই জিনিসগুলো অনেক সময় ধরে অনেক ব্যবহারের উপরে ধীরে ধীরে তৈরি হতে থাকে। এর উল্টো দিকটা হচ্ছে সেখানে সেই মানুষের ব্যক্তিগত ভালো লাগা না লাগা। ওই প্রেমের সময় ব্যক্তিগত ভালো লাগা না লাগার মধ্যে একটু একটু খোটাখুটি থাকলেই ঠোঁট ফুলিয়ে একটা অভিমানের ব্যাপার। আমি 45-40 বছর বয়স্ক লোকের ঠোঁট ফুলোতে দেখেছি, মানে সত্যি সত্যি। তো এবারে ওই ঠোঁট ফুলানোর মধ্যে অনেকটা ইনোসেন্স আছে, অনেকটা অনুভূতির গভীরতা আছে, কিন্তু দীর্ঘমেয়াদী দায়িত্ববোধ ব্যাপারটা সেই মুহূর্তে নেই। সেটাই প্রাথমিক এবং একটা খুব প্রধান উপজীব্য নয়। সেখানটায় যেটা হয় সেটা হচ্ছে ভালো লাগাটার মধ্যে যদি দায়িত্ববোধটা মিশে যায় তখন খুব সুরে বাজে, খুব সুরে বাজে। এবং তাই জন্য চেষ্টাটা সবসময় থাকে একজন মানব সম্পদ আধিকারিক হিসাবে যে
জায়গাটা সাধারণভাবে থাকুক, মানুষের সাধারণ চর্যা এবং সাধারণ যাচনা যেগুলো, সেগুলোর উপরে যেন খুব বেশি আঘাত প্রত্যাঘাত না করা হয়, মানুষকে যেন তার মতন করে ভাবতে দেওয়া যেতে পারে। আর সব থেকে বড় কথা, একটা এরকম যেন বাতাবরণ থাকতে পারে যেখানে মানুষ তার চিন্তা ভাবনা খুব পরিষ্কারভাবে কিন্তু অপরের প্রতি শ্রদ্ধাশীলভাবে বলতে পারে। এবং এই জিনিসটা ভীষণ ভীষণ পারস্পরিক। একটা দীর্ঘদিন ধরে তৈরি হওয়া শ্রদ্ধা কিন্তু সহজ, গভীর কিন্তু দায়িত্ববান, অনুভূতিপ্রাপ্ত কিন্তু উৎকর্ষমূলক, এরকম একটা সংস্থার বা এরকম একটা বাতাবরণ একটি লোকের একটি কথায় এক মুহূর্তে ভেঙে যেতে পারে এবং যায়ও অনেক ক্ষেত্রে। সুতরাং ব্যক্তিগত ভালো লাগা এবং সংস্থায় মানব সম্পদের মানুষের সঙ্গে কাজ করা, দুটোর মধ্যে মিল কীরকমভাবে আনা যায়, প্রশ্নের উত্তরটা হচ্ছে যতটা মিল, অনেকটা মিল মানুষরা নিজেরাই করে দেন, আমরা খুব একটা কিছু করি না। আমরা চেষ্টা করি সংস্থার যে নিয়ম বা সংস্থার যে পদ্ধতিগুলো, যেখানে একজন মানুষ তার কাজ এবং তার স্থাপনটাকে প্রত্যেক মুহূর্তে অন্যদের দ্বারা প্রমাণিত হতে দেখছে এবং নিজের ক্ষেত্রেও প্রমাণিত হতে দেখছে, সেই ব্যাপারটা যেন খুব একটা কষ্টকর না হয়ে ওঠে, খুব সহজ ব্যাপার। কিন্তু সেটা তো কষ্টকর হচ্ছে, কিছু সময় হচ্ছে, এবং সেটা হচ্ছে বলে আমরা যে এখন এই সময়কার যে সংস্থারা যারা ভীষণ রকমভাবে পাল্টানোর চেষ্টা করছে আগের থেকে, তারা একটা ইভলভ হতে চাইছে এখনকার সময়ের সাথে, তারা একটা অদ্ভুত জিনিস তৈরি করার চেষ্টা করছে, সেটা হচ্ছে আনন্দ উৎপাদন করা। এই আনন্দ উৎপাদনে মানব সম্পদ কি কন্ট্রিবিউট করছে? আমি কোনোদিন একজন মানব সম্পদ আধিকারিক হিসেবে কারোর জন্মদিনের অনুষ্ঠান করিনি, সেটা আমার কাজ নয়। এবং খুব মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে, এবং কখনোই এরকম হয় না যে আমি যে কারখানাটায় কাজ করেছিলাম দুটো ভাগে, একবার একজন অ্যাসিস্ট্যান্ট হিসাবে আর একবার আরেকজন সেই কারখানাটার হিউম্যান রিসোর্স ম্যানেজার হিসেবে, আমার অফিসে কোনো দিনই কারোর জন্মদিনের আনন্দ বা অল্প একটু ভাগ করে নেওয়া কোনো রকমভাবে বাদ পড়ে। প্রশ্নটা হচ্ছে যে, যাকে একটু আগে একটা কথোপকথনের মধ্যে আমি অত্যন্ত তাচ্ছিল্যভাবে কথা বলেছি, বা একজন মানুষ হিসাবে তার সঙ্গে একটা ব্যবহারিক আদান প্রদানে এই জিনিসটা আমি সচেতনভাবে কখনো ভাবিনি যে আমার সঙ্গে যদি কেউ এই ব্যবহারটা করতো তাহলে আমার কীরকম লাগতো। আর তারপরে আমি এখন হঠাৎ করে প্রচুর পরিমাণে রঙিন কাগজের শিকল ঝুলিয়ে বেড়াচ্ছি। জিনিসটা শুধু হাস্যকর তাই নয়, অত্যন্ত মধ্য মেধা এবং অত্যন্ত মধ্য চিন্তাভাবনার লোকেদের কাজ। কাউকে কোনো রকমভাবে ছোটো করছি না সৌভিক, কিন্তু মানব সম্পদের কাজ এর অনেক বাইরে অনেক কিছু আছে। আর আনন্দ উৎপাদন করা ব্যাপারটা তো একটা খুব সর্বগ্রাসী সামাজিক চিহ্ন হয়ে দাঁড়াচ্ছে। ভালো বা খারাপ বলতে পারবো না, চাইও না, কারণ আমি তো জাজ করার কেউ নই। কিন্তু মানুষ একজন অন্যজনের সঙ্গে দেখা হলে যতটা হাসে, তার দিকে ক্যামেরা দেখতে পেলে প্রায় শারীরবৃত্তীয়ভাবে তার থেকে বেশি হেসে ফেলে। যে স্কিনার যেরকম মানুষের হাঁটুর নিচে অল্প একটু টোকা দিলে দেখতে পেলেন পাটা মুভ করছে কিনা, যেটাকে নি জার্ক রিয়াকশন বলা হয়, সেটা ক্রমশ আস্তে আস্তে স্ক্রিন সেলফ রিয়াকশন গিয়ে দাঁড়িয়েছে। কোথাও কিছু নেই, হঠাৎ করে একটা স্ক্রিন, মানুষ আসতে শুরু করে দিল। সুতরাং আনন্দ উৎপাদন করলে এরকম চারপাশের প্রচুর পরিমাণে হাসি, মুখে হাসি কিন্তু মনের ভেতরে বিভিন্ন রকমের ছাপার অযোগ্য এবং বলার অযোগ্য কথাবার্তা তৈরি হচ্ছে, সেটা ওই আনন্দ উৎপাদনের কলের একটা বাই প্রোডাক্ট তো বটে। বাই প্রোডাক্ট। এবং সেখানে কি তোমার মনে হয় যে আমাদের প্রজন্ম বা এই প্রজন্ম, যে প্রজন্মের মধ্যে, ভালো খারাপের দিকে যাচ্ছি না, সেটা আপেক্ষিক, কিন্তু এই যে পরিবর্তন একটা চোখে পড়ছে, সেটা ভালো পরিবর্তনও চোখে পড়ছে, শুধু যে খারাপটা সেটা নয়। হ্যাঁ, এই ভালো পরিবর্তনের মধ্যে এই যে আমি একটা কথা বললাম আনন্দ উৎপাদন, আসলে তো
এটা উৎপাদন করার মতো কোনো বস্তু নয়, এটা উৎপাদিত হয়েই আছে, আমরা শুধু সেটাকে নার্চার করতে পারছি না বিভিন্ন কারণে। সেটা তো কোথাও কি মানুষ হিসেবে তোমার মনে হয়েছে কখনো যে শুধু পরিবারের বাইরে গিয়েও, কর্মক্ষেত্রের বাইরে গিয়েও ভীষণ রকম ন্যাচারাল ওয়েতে এই আনন্দটাকে খুঁজে নেওয়াটাও কি আমাদের একটা কর্তব্যের মধ্যে পড়ে? আজকে তোমার আমার যে কথোপকথনটা হচ্ছে, এই কথোপকথনের মধ্যে কি আনন্দ আছে? যদি বলো হ্যাঁ, তাহলে সেই খোঁজার দায়িত্বটা কি শুধু তোমার একার বা আমার একার, নাকি আমাদের দুজনেরই? অন্বেষণ তো সবসময় উভয়ত। ঠিক। আর পরিবারের সঙ্গে কাটানোর সময় বা কর্মক্ষেত্রের সঙ্গে কাটানোর সময় সেগুলোর বাইরে গিয়ে আনন্দ খুঁজে নেওয়া, সেটা কি একজন মানুষের কর্তব্য? অবশ্যই কর্তব্য। কারণ একজন মানুষ নিজে আনন্দে না থাকলে, নিজে ভালো না থাকলে, সে তার পরিবারের ভালো লাগাটাকেও সঞ্চারিত করতে পারবে না, আর তার কর্মক্ষেত্রের উৎকর্ষটাতেও খুব একটা যোগ দিতে পারবে না। এখানে এই অনুষ্ঠানেই একজন অতিথি এসেছিলেন, শুভঙ্কর সেন, তার সঙ্গে তোমারই কথোপকথনে একটা খুব সুন্দর জিনিস বেরিয়ে এসেছিল। সেটা হচ্ছে যে একজন অপেক্ষাকৃত বরিষ্ঠ কর্মচারী হিসাবে, আমি লিডার বা নেতা কথাটা খুব একটা বলছি না, কারণ নেতা কথাটা বাংলায় আর লিডারে ইংরেজি কথাটা দুটোর মধ্যে অনেক মানে ভাবার্থ এবং শব্দার্থের আকাশ পাতাল হ্যাঁ, পার্থক্য। আর পশ্চিমবঙ্গে আরও বেশি। হ্যাঁ, মানে সেটা নিয়ে যত কম বলা যায় ততই বাঞ্ছনীয়। যাই হোক, তো তিনি শঙ্করবাবু একটা কথা বলেছিলেন যে খারাপ লাগা, নেগেটিভ জিনিস এগুলো তো থাকেই, কিন্তু একজন মানুষের ভেতরে সেই ক্ষমতাটা থাকে, বা কিছু মানুষের ভেতরে সেই ক্ষমতাটা থাকে, যারা সেই খারাপ লাগা বা নেগেটিভিটিগুলো সত্ত্বেও এরকম কিছু স্থৈর্য, অনুপ্রেরণা এবং খুব স্বাভাবিক প্রাত্যহিক জীবনের ছোটোখাটো ভালো লাগাকে সঞ্চার করে দিতে পারেন। এখন সমস্যাটা হচ্ছে যে সে মানুষটি যদি নিজের মধ্যে ভালো লাগার উৎকর্ষটাকে না খুঁজে পান, তাহলে সেটা তিনি সঞ্চার করবেন কীরকম করে? অবশ্য এখানে আমার একটা অনুমান আছে, বা এখানে আমার একটা অ্যাজাম্পশন আছে, যে সেটা হচ্ছে যে অনুভূতি এবং অভিজ্ঞতা হিসেবে একজন মানুষ যা সে তাই, পৃথিবীতে সবাই তাকে ঠিক সেরকমভাবেই দেখতে পায়। সুতরাং যেটা নেই সেটা মেকিভাবে বা লোক দেখানোভাবে দেওয়ার চেষ্টা করাটা বোধহয় খুব একটা ফলদায়ক হয়। কিন্তু শঙ্খ, সেটাই তো আমরা দেখছি এখনকার এই যে সামাজিক মাধ্যম বলো বা যে কোনোভাবে আমাদের যে সামাজিকতার যে ধরন, ইংরেজিতে একটা কথা আছে, হিউম্যানস আর সোশ্যাল অ্যানিমালস। এই সোশ্যাল অ্যানিমাল ইনস্টিংক্টটা কোথাও গিয়ে এর মাত্রা পাল্টেছে, এই সোশ্যালাইজিংয়ের ধরনটা পাল্টেছে। এটা আমরা বুঝতে পারছি। আমরা যে সময় স্কুলে পড়েছি, আমাদের বাবা মা যেভাবে সোশ্যালাইজ করেছেন, আমার ছেলেমেয়েরা এখন স্কুলে পড়ছে, আমরা অন্যভাবে সোশ্যালাইজ করছি। আমরাও পাল্টেছি। আমাদের সময়কার স্কুলে পড়ার সোশ্যালাইজিং, এখন সোশ্যালাইজ যেভাবে আমরা করছি, আমরাও পাল্টেছি। কিন্তু এই পাল্টে যাওয়াটা কি, তোমার কথা মতো এই পাল্টে যাওয়াটা কি স্বেচ্ছায়, নাকি পারিপার্শ্বিক চাপ, নাকি কোনো একটা অজানা প্রেশার যেটা আমি মনে করছি আমার মধ্যে তৈরি করছে? আমি এই ব্যাপারটা নিয়ে ভেবেছি সৌভিক, এবং আজকে নয়, আমি এই ব্যাপারটা নিয়ে ভাবতে শুরু করি 2008 সালে, যখন ফেসবুক বেরোয়। 2006-07 সালে একটি সামাজিক মাধ্যম ছিল, তার নাম হচ্ছে অর্কুট। এই অর্কুটে আমি যখন নিজে তার অংশীদারিত্ব বা তাতে অংশগ্রহণ করি, আমার কিছুদিন পর একটা জিনিস খুব মনে হয়। সেটা হচ্ছে আমি যা লিখছি, বা আমি যে ধরনের ছবি দেখছি, বা আমি যে ধরনের ছবি লাগাচ্ছি সেখানে আমার নিজের, সেই ব্যাপারটা অসম্ভব, তার মধ্যে একটা দেখাতে চাওয়ার ব্যাপার আছে। আমি যা লিখছি সেটার মধ্যে, সেটা পড়ে আর পাঁচজন কীরকমভাবে ভাববে, কি ভাববে, সেটার ভূমিকাটাই মুখ্য।
এবং প্রায় এক পাতা জোড়া একটা প্রোফাইল ইন্ট্রোডাকশন ছিল, যে সেটা পড়লে মনে হবে যে দেখতে বরুণচন্দ্রর মতন, মানে ওই 70 সালের বরুণচন্দ্রর মতন, পড়াশুনোয় সুনীল গঙ্গোপাধ্যায়, পাশ্চাত্য সঙ্গীতে কিশোর চট্টোপাধ্যায়, এবং সব কিছু মিলিয়ে ভগবান পেলে কোথায়। সেই তো সমস্যাটা হচ্ছে যে আমি অত্যন্ত ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে কিছুদিন পরে এই লেখাটা দেখে আমার অত্যন্ত লজ্জা করে, অত্যন্ত লজ্জা করে, যে আমি এত মিথ্যে কেন বলছি, কাকে বলছি। আমার তো মানে এরকম অনেকবারই হয়েছে যে খুব ছোটোখাটো কারণে বিদিশাকে বাড়িতে বলে বেরিয়েছি যে অফিসের একটা কাজ আছে, কিন্তু গেছি ক্লাবে মদ্যপান করতে। এই সাধারণ সত্যি কথা বলার সৎসাহসটা, সেটা যদিও অনেক 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 পরের ব্যাপার, তো তখন সেই মুহূর্তে সেই জায়গায় মনে হতো যে একটা পরীক্ষায় বা খুব ইম্পর্ট্যান্ট কোনো একটা জায়গায় যদি একটা প্রশ্নের উত্তরটা কেউ বলে দেয় তাহলে কি, এবং এই উদাহরণটা দিচ্ছি তার একটা কারণ আছে, কারণ আস্তে আস্তে দেখছিলাম বেশ কিছু লোক চাদর পেতে বসে আছেন করুণাময়ীর কাছে। আর যাই হোক, তো উত্তরটা যদি কেউ বলে দেয় তাহলে কি একবার দেখবো না, এই প্রলোভনগুলো তো আছে। আবার অন্যদিকে তার ভালো লাগাও আছে, বন্ধুবান্ধবদের সঙ্গে গল্প করতে গিয়ে বা বিদিশার সঙ্গে হাঁটতে গিয়ে, বা আমার দুজন খুব অত্যন্ত কাছের বন্ধু তাদের সঙ্গে কথায় বার্তায় বিভিন্ন রকমভাবে খুব সহজ, সাধারণ এবং মৌলিকভাবে নিজের কথাবার্তাকে খুঁজে পাওয়া, তার মধ্যে তাদের সঙ্গে তাদের মধ্যে সেই অনুভূতির একটা রণন দেখা, বা এই সমস্ত কিচ্ছু না হলেও দুর্গাপূজার পরে যখন প্যান্ডেলটা খোলা হয় তখন যে একটা হালকা মনে খারাপ হয়ে থাকে, কোনটা বেশি কাছে, ওই অনুভূতিগুলো বেশি কাছে, না ওই যে এক পাতা জোড়া প্রোফাইল ইন্ট্রোডাকশন লিখেছিলাম সেটা বেশি কাছে। আমি অত্যন্ত ভগবানের কাছে কৃতজ্ঞ যে এই উত্তরটা খুঁজে বার করতে বেশিক্ষণ সময় লাগে। হ্যাঁ, কোনো তুলনাই হয় না, ওটা আমি নই, ওটা অন্য কেউ, এবং যেই অন্য কেউ যে কোনো হোক না কেন, সে ভালো খারাপ তা নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই, কিন্তু আমি ওটা নই। আমি এই দ্বিতীয় লোকটা যার প্রচুর খুঁতখাত আছে, প্রচুর ভুলভ্রান্তি আছে, এবং তার সেটার সংখ্যাটাই বেশি, কিন্তু সে চেষ্টাও করে এই সমস্ত কিছু নিয়ে ভালো থাকার। একটা আজীবনের ওয়ার্ক ইন প্রোগ্রেস। ওই বাঁদরের তৈলাক্ত বাঁশে ওঠা ব্যাপারটা, এটা যাদবচন্দ্র চক্রবর্তী বা কেশবচন্দ্র নাগ যতটা দেখেছিলেন, ব্যক্তি মানুষ হিসেবে আমরা প্রত্যেকেই অন্তত আত্মিকভাবে ভালো লাগার ক্ষেত্রে সেটাকে অনুভব করে চলি, এবং তার ফলে 2008 থেকে আজ অবধি আমি কোনো রকম কোনো সমাজ মাধ্যমের সঙ্গে নিজেকে যুক্ত করতে ইচ্ছেও হয়নি, প্রয়োজনও হয়নি। আমার একটি লিঙ্কডইন প্রোফাইল আছে, কিন্তু সেই লিঙ্কডইন প্রোফাইলটি নিতান্তই পেটের দেয়, যে অন্যান্য কোনো কোম্পানিতে যদি কারোর কখনো মনে হয় যে তাদের এরকম একটি সম্পূর্ণ অকর্মণ্য অত্যন্ত সিনিয়র লোকজন থাকবে যারা আমাকে প্রচুর টাকা মাইনে দেবে এবং আমাকে কোনো কাজ করতে হবে না, এই ধরনের যাবতীয় ইউটোপিয়াগুলোর যে বাহ্যিক একটা প্রতিরূপ থাকে, তাই জন্যই প্রোফাইলটি খুলে রাখা। এক কথায় উত্তর হচ্ছে, সৌভিক, যোগাযোগ প্রয়োজন, কিন্তু আমার যে বন্ধুর সঙ্গে 2001 সালের পরে, উচ্চ মাধ্যমিকের পরে আর কোনো দিন দেখা হয়নি, সেও একদিন একটা মেইল করে জিজ্ঞাসা করেছিল কোথায় আছিস, কী করছিস, কেমন আছিস। আমার খুব ভালো লেগেছিল, উত্তর দিয়েছিলাম, কিন্তু এরকম হয়নি যে তাকে আমাকে প্রত্যেক মুহূর্তে জানাতে হবে যে আমি কী রঙের তোয়ালে পরে সকালবেলায় বাথরুমে গেছিলাম। আমার কোনো প্রয়োজন নেই। আমার সেই যখন বাথরুমে গেলাম তখন আমাদের জানলার পাশে একটা বড় গাছ আছে, নারকেল গাছ, এবং সেটা আমাদের বাথরুমের জানলা থেকে দেখা যায়। এবং সেই নারকেল গাছগুলোতে একদিন দেখি খুব ছোট ছোট কতগুলো নারকেল, মোটামুটি ঘন্টা 3-এর জন্য খুব চেঁচামেচি করলেও বা যখন ড্রাইভ করে যাচ্ছি তখন প্রায় ঘাড়ের উপরে কেউ গাড়ি এনে দিল, খুব একটা রাগ হয়নি। ওই ছোট্ট ছোট্ট নারকেলগুলো আলো পিছলে। কিন্তু এই জীবন দর্শন তুমি আর্ন করতে পেরেছো। আমি বলবো না যে তুমি তৈরি করতে পেরেছো, এটা তৈরি করা না, এটা আর্ন করা। এখনকার
সময় যেভাবে যাচ্ছে, এটা এক ধরনের আর্নিং। কিন্তু এই জীবন দর্শন যদি তোমাকে 5টা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে বলা হয়, সেই ছড়িয়ে দেওয়াটা তুমি কিভাবে তাহলে দেবে? মানে আজকে তোমার একটা, যেখানে তোমার বহিঃপ্রকাশটা অন্যরকম হওয়া উচিত, সেই বহিঃপ্রকাশটা কিন্তু রাগের বহিঃপ্রকাশ হলো না। এটা তো এখনকার সময় ভীষণ আনকমন। এটা তো এই সমাজের মানুষ এভাবে রিয়্যাক্ট বা রেসপন্ড করে না। জীবন এবং ঈশ্বর এতবার এত রকম কিছু দেখিয়েছেন সৌভিক, যে হ্যাঁ নায় কিছু বলতে গেলে একটু আটকে যাই। অত্যন্ত গভীর এবং চিন্তাভাবনা হয়ে যাচ্ছে। একটু স্বভাবগত চাপল্যে বা লঘুতার বসে এক কয়েদি, এবং এই গল্পগুলো অনেক ক্ষেত্রেই বিশুদ্ধ চুরিবিদ্যা, এবং তাই জন্য আগে থেকেই বলে রাখছি, হয় তারাপদ রায়, না হলে সৈয়দ মুজতবা আলী, এই মুহূর্তে মনে পড়ছে। তো সে গেছে এবং বিভিন্ন রকমের দার্শনিক ব্যাখ্যা দিয়ে চলেছে তার এজলাসে দাঁড়িয়ে। হ্যাঁ, তারাপদ রায়। তো জজ সাহেব গেলেন অত্যন্ত রেগে, বললেন যে হতভাগা, যা জিজ্ঞাসা করছি হ্যাঁ বা নাই উত্তর দেন। তো বললেন যে সাহেব, সেটা সবসময় হবে না হুজুর। উনি বললেন, হতেই পারে না, তুই আমাকে একটা প্রশ্ন করে দেখা, আমি হ্যাঁ বা নাই উত্তর দিয়ে দেখাচ্ছি। চোরটি নির্দ্বিধায় প্রশ্ন করলো, হুজুর কি এখনও প্রত্যেক রাত্রিরে মদ্যপান করে এসে মেম সাহেবকে পেটান? মানে এখানে কোনো রকম কোনো লিঙ্গভিত্তিক হিংসার বা কোনো রকম জাতিগত ব্যাপারের প্রশ্নই ওঠে না, নেহাতি চাপল্যের জন্য। উত্তরটা হচ্ছে সৌভিক, এখনকার মানুষ সেরকম নয়। এটা আমার অত্যন্ত আশার কথা যে আমার এই ন্যায়ের প্রতিও একটা নিঃসংশয়তা নেই। এই ন্যায়ের মধ্যে আমি অনেক রকম হ্যাঁ দেখেছি। আমি এখনকার মানুষের মধ্যে এরকম অনেক ইনস্টাগ্রামারদের দেখেছি যারা বিভিন্ন জায়গার প্রত্যন্ত মানুষের কথা, তাদের জীবন, তাদের চর্যা, এই সমস্ত কিছু তুলে এনেছেন বিভিন্নভাবে, এবং সেটা তুলে এনেছেন এই কারণে নয় যে তার জন্য তাকে অন্য একটি সাবান প্রস্তুতকারক সংস্থা বেশি টাকা দেবে তার রিলকে মাউন্ট করার জন্য। সেটা হয়তো হয়েছে, কিন্তু সেটা হওয়ার জন্য প্রচুর লোকের প্রচুর লাভও হয়েছে, সেটাও ঘটনা। এবং কিছু মানুষ তারা কাজ করতে গিয়ে ওই যে ওই মানুষটার কথা আরও 100 জন মানুষকে জানাতে পারলেন, সেই আনন্দটা তাদের মধ্যে আরও বেশি করে চারিয়ে যায়। মানে এটা অনেকটাই এই ব্যাপারটা যে রবীন্দ্রনাথের লেখার খাতায় উনার কবিতা, আর সেগুলো মুদ্রিত হয়ে বেরোনো কবিতা। উনার লেখার খাতায় উনার কবিতাগুলো থাকলে তো একজনই দেখতে পেত, মুদ্রিত হয়ে বেরোলে অনেকে দেখতে পায়। প্রশ্নটা হচ্ছে আনন্দটা কোথা থেকে পাও, নিজের থেকে না অন্য থেকে? অন্যের থেকে পাওয়া আনন্দটা না, অন্য যখন চলে যায় তখন আনন্দটাও চলে যায়। তো তাই জন্য নিজের থেকে পাওয়া আনন্দটা কি, মধ্যবিত্ত মানুষ ওই এফডি জিনিসটার প্রতি একটু মানে লোভ আছে, তো অনেকটা এফডির মতো। রবীন্দ্রনাথের কথা যখন বললে, তারাপদ রায়ের কথা যখন বললে, সৈয়দ মুস্তাফা আলীর কথাও বলছো, আই এম শিওর যে তুমি আরও বাংলাদেশের লেখক ঔপন্যাসিকদের কথাও তুমি বলছো না, কিন্তু তুমি জানো। আচ্ছা, এই যে একটু অন্যরকম প্রশ্ন করি, মানে এটার সাথে মানব সম্পদের ডিরেক্ট কানেকশন নেই বা আবার আছেও। সাহিত্য বা সাহিত্য চর্চা বা সাহিত্য যাপন, এই তিনটে কি কোনোভাবে মানুষ চিনতে সাহায্য করে? না, আমি সেটা বলছি না, সেটা করে, কিন্তু সেই অনুভূতির দ্বারা আমার একটা অনুভূতি তৈরি হয়েছে তোমার প্রতি, কিন্তু সেই অনুভূতি কি তোমাকে চিনতে সাহায্য করছে, নাকি শুধুই একটা জাজমেন্টাল থটসে আমাকে আটকে রাখলো? আমার প্রশ্নটা এইখানে, যে শঙ্খর সাথে কথা বলেছি, ওর সাথে কথা বলে আমার এইটা মনে হলো, আমি আনন্দ পেলাম, অনুভূতি, কিন্তু আমি কি শঙ্খকে চিনলাম? ভালো সাহিত্য মানুষকে প্রশ্ন করতে শেখায়। আমি এই থমাস ম্যাথিউয়ের লেখা রতন টাটা বইটা, এটা উনার বোধহয় দ্বিতীয় জীবনী।
এই বইটার সঙ্গে, এই বইটা কেন দেখে মনে পড়লো যে এই বইটার সঙ্গে আরও একটা বই কিনি, ইউভাল নোয়া হারারির লেখা নেক্সাস বলে। প্রত্যেক 5 পাতা অন্তর আমি এরকম কিছু একটা পড়েছি যার সঙ্গে আমার বিন্দুমাত্র মতের মিল হয়। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে তাই জন্য আমাকে 358 পাতা অবধি পড়ে যেতে হয়েছিল বইটার, যেখানে আমার যেখানে মতের মিলগুলো হচ্ছে না সেগুলোকে যাচাই করে দেখা। 100 Years of Solitude। এই সেক্টর 5কে অত্যন্ত খুশি মনে বিদায় জানিয়ে বম্বেতে একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে যাব, মানব সম্পদই পড়তে যাব। তার আগে মাস 2 সময় হাতে আমার এখানকার কর্তা ব্যক্তিরা বলেন, বাপু হে অনেক জ্বালিয়েছ, আর জ্বালিও না, সোজা চলে যাও ত্রিবান্দ্রমে, কেরালার কাছে। সেখানে তুমি খুব বেশিক্ষণ বাংলায় কথা বলতে পারবে না, তো লোকজনদের তোমার প্রতি অপঘাতটা খুব একটা বেশি হবে না। তো সেখানে গিয়ে একদিন মে মাসের শেষের দিক, মে মাসের মাঝামাঝি, বর্ষা আসছে, সারা কেরালাটা গুমোট, ঘাম চিপচিপে এবং কিছু একটার জন্য অপেক্ষমান হয়ে আছে, এবং এতদিন ধরে অপেক্ষমান হয়ে আছে যে এখন আর অপেক্ষার মধ্যেও খুব একটা ইন্টারেস্ট নেই। একটা রাইস বোটে অ্যালেপ্পিতে ঘুরতে ঘুরতে, এবং সেই রাইস বোটটাও আমাকে দয়া করে স্থান দিয়েছিল, তার কারণ আমি তাকে এক বোতল ওল্ড মঙ্ক দেখিয়েছি। যুক্তিটা ছিল যে আমি এসে দুজনে পালা করে করে ওল্ড মঙ্কটা খেতে যাব। সে হচ্ছে একজন, আমরা আজকাল যাকে ডেলিভারি রাইডার বলি, সে ডেলিভারি বোটম্যান। সে বিভিন্ন অ্যালেপুরা থেকে বিভিন্ন রকমের জিনিসপত্র নিয়ে বিভিন্ন আইল্যান্ডে পৌঁছে দেবে, নিয়ে আবার ব্যাক করে আসবে। আমি যখন বইটা শেষ করি তখন প্রায় বিকেল হয়ে গেছে। প্রথমে একটা ফোঁটা, তারপরে দ্বিতীয় ফোঁটাটা, তারপরে কিছুক্ষণ একটা হালকা ছন্দে বৃষ্টি হতে শুরু করলো। সেদিন রাত্রিবেলায় ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছিল। বইটা পড়তে পড়তে বা বইটা শেষ করার পরে একটা কথা বারবার মনের মধ্যে ফিরে এসেছে, হু এম আই টু জাজ? কর্নেল বুয়েন্দিয়া, উর্সুলা, হোসে আর্কাডিও, কাকে জাজ করবো? রেমোডিওস, অরেলিনো মস্কোতে, কাকে জাজ করবো? কে ভালো কে খারাপ? কিন্তু যে জিনিসটা একটা ভালো বই তৈরি করতে পারে, সেটা মানুষকে চিনতে সাহায্য করে কিনা জানি না, তবে নিজেকে চিনতে বোধহয় একটু হলেও সাহায্য করে। সেটা হচ্ছে নিজেকে চেনা ব্যাপারটা না, আমার ক্ষেত্রে অন্তত খুব একটা বোধিলাভ হিসাবে হয়নি। এবং আমি নিজেকে কতটা চিনি সেটাও জানি না, কারণ ওই যে বললাম একটা চলমান পদ্ধতি ব্যাপারটা। আমি এবং কোনো নতুন, এবং বিষয়টা আমার কাছে নতুন, আমার এরকম অনেকগুলো ভাগ আছে যেগুলো আমি জানি না। সেগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় অন্য লোকের আমার প্রতি ফিডব্যাক, বা আমাকে সে যে একটা তার চিন্তাভাবনার বহিঃপ্রকাশটা দিল, আমি রেসপন্স বা রিয়াকশনটাকে ইচ্ছা করেই ব্যবহার করছি, সেখান থেকে জানা যায়। নিজেকে নিয়ে একটু একটু ভাবলে দেখা যায়, জানা যায়। বিভিন্ন রকমের অ্যাসেসমেন্ট টুলস হয়, সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট টুলস হয়, সেখান থেকে জানা যায়। কিন্তু এই জিনিসগুলো জানতে গেলে তার একটা ভাষা দরকার। ক্যালকুলাস বা অঙ্ক ভালো করে না জানলে ফিজিক্স জানা যায় না, তার কারণ ক্যালকুলাসটা হচ্ছে ফিজিক্সের ভাষা। স্ট্যাটিস্টিক্স ভালো করে না জানলে ইকোনমিক্স পড়তে বা জানতে একটু অসুবিধা হয়, সাইকোলজিও, তার কারণ স্ট্যাটিস্টিক্স হচ্ছে ইকোনমিক্স আর সাইকোলজির ভাষা। অনুভূতি নিজেকে জানার ভাষা। বই পড়লে সেই বইয়ে, আমার ক্ষেত্রে যেটা হয়েছে, এবং আমি কোনোটাকেই সাধারণীকরণ করতে পারছি না, কারণ এই একটা ব্যাপার জেনারেলাইজ করাটা খুব পাণ্ডিত্যের কাজ। আমি অতটা পাণ্ডিত্য বা অতটা জীবনবোধ আমার এখনও আসেনি। বই পড়লে সেই সময় যে জিনিসটা মনে হচ্ছে সেটা তো আমার একটা অনুভূতি। সেই অনুভূতিটা আমার নিজেকে চেনার একটা ভাষা। সুতরাং সাহিত্য চর্চা, সাহিত্য যাপন, প্রশ্নটা মনে আছে। এটা কি মানুষ চিনতে সাহায্য করে? ব্যক্তিগত অভিজ্ঞতা হলো নিজেকে জানতে সাহায্য করে।
এবং একজন মানুষ নিজেকে যতটা পরিষ্কারভাবে জানে, সে অন্য লোককে হয়তো আপেক্ষিকভাবে আর একটু বেশি জানতে পারে। তার মানে ধরো আমি একটুখানি সাহিত্যর মধ্যেই থাকি একটু, ধরো রবীন্দ্রনাথের কোনো কবিতা, একটি রবীন্দ্রনাথের শিশু ভোলানাথের একটি কবিতা, যেটা আমি ভীষণ ছোটোবেলায় পড়লাম। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে। আচ্ছা, এই মাকে আমার পড়ে না মনে, এই পড়ে না মনে কথাটা তার মনে পড়ছে না, তার কারণ সে যে বয়সে এই কবিতাটা পড়ছে তার সেই বয়সে সেই উপলব্ধিটাই তৈরি হচ্ছে না যে মাকে পড়ে না কেন, মনে পড়ছে না কেন। সেই শিশুই যখন তার বয়স 40 এবং হতে পারে তার মা শয্যাশায়ী, রোগাগ্রস্ত, তখন সেই শিশু যখন এই কবিতাটি পড়ছে, মার কাছে সে সবসময় শিশু, তার কাছে সেই কবিতার উপলব্ধি তো একদম অন্যভাবে, একদম অন্যরকম। এটা একটা এক্সাম্পল। এই যে শেষের লাইনগুলো খুব ছন্দে 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 শেষ হলো, যে পড়ল একটা ছোট বয়সে এই কবিতাটি, তার এই কবিতার উপলব্ধি 40 গিয়ে কি শুধুই লিচু চুরিতে আটকে থাকলো, নাকি তার জীবনের ছোট ছোট চুরিগুলো মিশল, যেখানে সে রিয়েলাইজ করলো এই তওবা নাকখপ্তাটা আমার জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আমি যে কতবার নাকখপ্তা দিচ্ছি জেনে না জেনে, সেটা আমি বুঝতে পারছি না। আমি যে অ্যাঙ্গেল থেকে তোমাকে এই প্রশ্নটা করছি সেটা হচ্ছে যে তুমি বলছো নিজেকে চিনতে সাহায্য করে, হয়তো নিজেকে চেনার কিছুটা প্রয়াসের কথা আমি এক্ষুনি বললাম, যে এই যে আমি নিজেকে চিনছি কবিতাটা পড়ে পড়ে, কিন্তু এই চেনার দায় কি শুধু আমার একার? আমি যদি একটা মানুষের সাথে সুন্দর সম্পর্কে থাকি, আমাকে চিনিয়ে নেওয়ার দায়িত্বটাও কি অপর মানুষের নয়, নাকি শুধু আমার উপরই দায়িত্বটা বর্তায়? প্রথমটা হচ্ছে বোধ কি সময়ের সঙ্গে সঙ্গে সাহিত্যের বদলায়। দ্বিতীয় হচ্ছে বোধের থেকে মানুষের অনুভূতির শব্দ বা অনুভূতির শব্দ ভাণ্ডার দিয়ে সে যেরকমভাবে অনুভূতিটাকে বুঝতে পারে, সেই বোঝার বা সেই অনুধাবনের দায়িত্ব শুধু কি মানুষের একার, না তার সংস্পর্শে বা পারিপার্শ্বিকে যারা আছে তাদের? তত্ত্বগত উত্তর দিতে পারবো না, তার কারণ তত্ত্ব সেটাই যেটা একটা ঘটনাকে সার্বিকভাবে সাধারণীকরণ করতে পারে। আমি সাধারণীকরণ করতে পারবো না, তার জন্য আগে থেকেই মাপ চেয়ে রাখছি। আমি আমার কথা বলতে পারি, আমার যা মনে হয়েছে। বিশেষত এই কবিতাটি মাকে আমার পড়ে না মনে, আজকে 3রা মে, বিগত 27শে এপ্রিল আমার মায়ের 1 বছরের মৃত্যুদিন, মানে তার ঠিক 1 বছর আগে মা মারা যান একটি জটিল রোগের সঙ্গে লড়াই করে। যেহেতু দীর্ঘদিন ধরে ব্যাপারটা চলছিল, তাই জন্য সেই সময়কার অভিঘাতটা অনেকটাই সয়ে গেছিল। একটা সময় গিয়ে ব্যাপারটা প্রায় ভবিতব্যের মতনই দাঁড়িয়েছে। কিন্তু মজার কথাটা হচ্ছে, যে জিনিসটা আমার মাঝে মাঝেই একটা স্মৃতি মনে পড়ে যেত, আমি উল্টোডাঙার একটা গভর্নমেন্ট হাউজিং কমপ্লেক্সে থাকতাম, ইন্ডিয়ান অ্যাকাউন্ট অ্যান্ড অডিটস ডিপার্টমেন্টের হাউজিং কমপ্লেক্স। বাবা সেখানে চাকরি করতেন। আমাদের ঠিক সামনের বাড়িতে বাবুন বলে একটি ছেলে ছিল। আমার যখন 10 বছর বয়স, 1992 সাল, বা আরও কম, হয়তো 9 বছর বয়স, 91, না আরও কম, ইনফ্যাক্ট 88। আমার খুব আবছা মনে আছে। আমার এইটুকু মনে আছে যে বাবুন আমাদের থেকে 2 বছরের বড় ছিল এবং বাবুনের মা মারা যান। আমার কেউ নয়, এবং আমার তার সঙ্গে সেই সময়ে যোগাযোগ সংযোগ সেটাও অত্যন্ত কম ছিল, শুধুমাত্র মুখ চেনা। কিন্তু সেই সময়টা, পুরো ঘটনাটার যে খণ্ডচিত্রটা মনে আছে, তার মধ্যে সব থেকে বড় মনে হওয়াটা হচ্ছে একটা তীব্র কষ্ট।
কষ্টটা আমার নয়, কারণ আমার হচ্ছে না, কিন্তু অন্য একজন মানুষ যে আমার খুব কাছে দাঁড়িয়ে আছে, সে আমারই বয়সী একটা ছেলে, আমারই জায়গায় থাকে, তার প্রচণ্ড একটা কষ্ট হচ্ছে, এবং সেই কষ্টটা কিছুটা হলেও আমি বুঝতে পারছি যে তার খুব কষ্ট হচ্ছে, এবং সেই মনে হওয়াটাতে আমারও কিছুটা কষ্ট হচ্ছে। বাবুদের তালপুকুরে আমার এক বয়সে একটু বড়, আমার থেকে 2 বছরের সিনিয়র একজন, সে ক্লাস 7-এর ছাত্র, আমি ক্লাস 5। তাকে শিক্ষকরা অনেক তোতাই পাতাই করে বললেন যে অয়ন ভালো করে বলবি, টিংটিঙে চেহারা। সে গিয়ে একেবারে অ্যাক্রোব্যাটিকের মতন করে তার যা প্রাণ চেয়েছে সেরকমভাবে করে চলে এলো। অ্যাসেম্বলি হলে যে কজন বসে আছে তাদের হাসতে হাসতে কুটিপাটি ব্যাপার। এবং তারপর থেকে আমার কাছে বাবুদের তালপুকুরে একটা অসম্ভব রূপক নিয়েছে। আমি জানি না কীরকমভাবে এই দুটো উদাহরণই তুমি খুঁজে বার করলে। সেটা হচ্ছে, আমি যতটা ভালো লাগা একটা জিনিসের মধ্যে আনতে চাই, এবং তার কোনো নিয়ম নেই, কোনো ব্যাকরণ নেই, সব কিছুকে তালগোল পাকিয়ে দিয়ে লোকজনের পেটে খিল ধরিয়ে দেওয়া যায়, ঠিক ততটাই আনব। বা একটা কবিতা আজকে পড়ে, বা আমার নিজের 42 বছর বয়সে পড়ে, বা 43 বছর বয়সে পড়ে যে অভিঘাত বা যে কষ্ট হওয়াটা, সেই জিনিসটার মধ্যে এতগুলো অনুভূতি, এতগুলো মনে হওয়া রয়ে গেছে। পুরো ব্যাপারটা একটা জিনিসের ওপরই আমার ব্যক্তিগতভাবে মনে হয়, সেটা হচ্ছে আমি কতটা আমার এই অনুভূতিগুলোকে জানতে পারি, ডাকতে পারি, এবং খুব একটা আদর করে না হলেও কাছে এনে বসাতে পারি। আর ওই সুন্দর মুহূর্তগুলোর কথা বললে না, আমার কাছে সুন্দর অসুন্দর দুটো মুহূর্তগুলোই বেশ একসঙ্গে থাকে। মজার ব্যাপারটা হচ্ছে মুহূর্তগুলো আমার, এবং আমার মনে হয় সেক্ষেত্রে কিছু হলেও তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা চলে আসে, দায়টা কার? ওই হ্যাঁ নায় তো বলা যায় না, যেরকমভাবে শূন্য বা একেও বলা যায় না। আমি যদি এরকম লোকজনদের সঙ্গে থাকি যারা কেয়ারিং, যারা বাউন্ডারি বোঝেন, এবং যারা একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে অনুভূতির স্তর থেকে যুক্ত হতে চান, তাহলে আমি যতটা ভালোভাবে এই কাজটা করতে পারবো। আর তাদের সঙ্গে সম্পূর্ণ উল্টো দিকের চিন্তাভাবনার লোকজনদের থাকলে কি অতটা ভালোভাবে করতে পারবো? বোধহয় পারবো না। তবে এইখানে একটা খুব মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে ভিক্টর ফ্রাঙ্কল, আমরা যেটাকে পজিটিভ সাইকোলজি বলি, তার খুব প্রামাণ্য একটা প্রাথমিক কাজ হচ্ছে ম্যান সার্চ অফ মিনিং। তিনি জীবনের মধুর বা ভালো বা হৃদয়ের স্পর্শ করা অভিজ্ঞতাগুলো এবং অনুভূতিগুলো তার ভিয়েনার একটা প্রিভিলেজ জীবনে বড় হয়ে উঠে একজন নামকরা ডাক্তার হিসাবে 20 শতাব্দীর প্রথমার্ধে ভিয়েনাতে উচ্চ সামাজিক বর্গের মানুষ হয়ে যতটা পেয়েছিলেন, তার থেকে অনেক বেশি করে সেটাকে বুঝতে পেরেছিলেন একটা কনসেন্ট্রেশন ক্যাম্পে। লং ওয়াক টু ফ্রিডম, নেলসন তার ওই 7x7 কুঠুরিটা, উনি নিজে বেশ লম্বা চড়া মানুষ ছিলেন, তার পক্ষে ওই ছোটো কুঠুরিটায় মানিয়ে নেওয়া খুব কঠিন ছিল। উনি যখন এএনসির সম্পাদক এবং তারপরে সভাপতি ছিলেন, তখন কিন্তু এএনসি প্রচুর পরিমাণে ভায়োলেন্ট কাজকর্ম করত। 27 বছর ওই রকম একটা জায়গায় থাকতে থাকতে আস্তে আস্তে উনি বুঝতে পেরেছিলেন যে একটা জাতিকে নিয়ে যদি এগোতে হয়, সেটা খুব একটা মারামারি কাটাকাটি করে হয় না। সুতরাং হ্যাঁও বা নাও কি করে বলি, হ্যাঁ কিছুটা ক্ষেত্রে তার মানুষের ব্যক্তিগত, তাকে ওই জিনিসটা নিজের কাছে আনতে হয়, এবং এটা একটা আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে প্রত্যেক দিনের প্রাত্যহিকতার ব্যাপার। অন্য লোকেদের পারিপার্শ্বিক অভিঘাত তো আছেই, তবে কি ব্যাপারটা জটিল? তত্ত্বমূলকে যে কোনো তীব্র বৈপরীত্যে, হয় খুব তীব্র শোকের সময়ে অথবা তীব্র আনন্দের সময়, এই সময়ে অন্যদের অভিঘাতটা বেশি হয়। ঠিক তাই। কিন্তু সেখানে কি আধ্যাত্মিকতার কোনো রোল প্লে করে? সৌভিক, এটা আমি একদম বলতে পারবো না, তার কারণ আমার আধ্যাত্মিকতা এই ব্যাপারটা শুধুমাত্র মনঃসংযোগের মধ্যে সীমিত। আধ্যাত্মিকতার মধ্যে যে ঈশ্বর চেতনা আছে, এবং এই সমস্ত কিছু একজন মানুষের, যেটা নিয়ে আমার তোমার সেদিন কথা হচ্ছিল, আশাবাদ,
আশাবাদ ব্যাপারটা খুব একটা আমরা ভেবে থাকি কিছু মানুষ আশাবাদী এবং কিছু মানুষ নৈরাশ্যবাদী। এটা ঠিক নয়। এই ব্যাপারটা অনেকটা এক্সারসাইজ করার মতন, যে প্রতিদিন ব্যায়াম করলে একটা অপেক্ষাকৃত কঠিন ব্যায়াম একদিন গিয়ে সহজ হয়ে ওঠে। আশাবাদ ব্যাপারটাও তাই। দেখা গেছে, এই ক্যারেন শাইডারের কথা বলছিলাম, যে যারা আশাবাদী তাদের মধ্যে একটা আধ্যাত্ম চেতনাটা খুব গভীর। আমার আধ্যাত্মিকতা সম্বন্ধে অনুভূতিটা পড়াশুনোর মধ্যেই সীমিত। আমার জীবনের চর্যায় আধ্যাত্মিকতার থেকে বেশি মনঃসংযোগের ব্যাপারটা থাকে, এবং তাও অর্ধেক ক্ষেত্রে করে উঠতে পারি না। মানে ব্যক্তিগতভাবে এই মনঃসংযোগের অভাব ব্যাপারটা বেশ কঠিন হয়েছে। নিজেকে বলতে হয় যে আমি এখন 2 ঘন্টা স্ক্রিনের দিকে তাকাবো না। সেক্ষেত্রে কিছু পরিমাণে অল্প স্বল্প মনোসংযোগ করাটা কাজে লাগে, এবং কোনো একটা অনুশীলনমূলক ব্যাপার, বাজানো হোক কিছু বা নিবিষ্ট হয়ে বই পড়া ব্যাপারটা, সেই জিনিসটা কাজে লাগে। এমন কোনো ঘটনা তোমার ঘটেছে যেখানে তোমার মনে হয়েছে যে এই যে একটা খোঁজ, এই যে আনন্দ থেকে পরমানন্দের দিকে যাওয়ার একটা খোঁজ মানুষের তৈরি হচ্ছে, কারণ আনন্দ বোধটা তো ভীষণ এখনকার দিনে খুব মেটেরিয়ালিস্টিক। এই আনন্দ যে জার্নিটা, কখনো কি তোমার কোনো অভিজ্ঞতায় বা তোমার কোনো রকম ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এই খোঁজটা কোথাও গিয়ে মেকি হয়ে যাচ্ছে, বা এই খোঁজটা কি কোথাও মিথ্যা? না, মানুষ সবাইকে ইনস্টাগ্রাম পোস্ট লিখতে পারে, নিজেকে পারে, লিখতে পারে না, কিন্তু তার জন্য কি তার খোঁজটা মিথ্যা হয়ে যায়? সেই জন্যই মিথ্যে হয়ে যায় না। যে একজন মানুষ তার গভীর এবং গভীরতর নিজের মধ্যে অনুভূতির যে সন্ধান, সেটা যদি সে শুরু করে, তাহলে সমস্ত সম্ভাবনায় সে আস্তে আস্তে আরও অন্তর্মুখী হবে, আস্তে আস্তে নিজের দিকে চাইতে শুরু করবে। সুতরাং মেকি বা আসল ব্যাপারটা তো নির্ভর করে যে সে কতটা দেখানেপনার জন্য করছে বা কতটা নিজের অনুসন্ধানের জন্য করছে। যদি সত্যিই নিজের দিকে ভাবতে চায়, তাহলে অনুসন্ধানের বোধহয় না কোনো বিকল্প আছে। আর ভালো লাগার প্রয়াস যেটা, সেটার যে অনুসন্ধানটাই একমাত্র প্রয়াস তা কিন্তু নয়, আরও অনেক কিছু হতে পারে। যেরকম কেউ অনেকগুলো রসগোল্লা খেয়ে ভালো থাকতেই পারেন, কিন্তু তার ভালো লাগাটা ওই রসগোল্লা খাওয়ার মধ্যে, এবং উনি সেটা জানেন। তার ভালো লাগাটা এই কারণে নয় যে তিনি অনেকগুলো রসগোল্লা খাবেন এবং লোকজন সেটাকে ফেসবুকে দেখে বললে দেখো এতগুলো রসগোল্লা খায় তবুও কিন্তু 6 প্যাক। এইটা তার ভালো লাগার কারণে। তার ভালো লাগার কারণে রসগোল্লাগুলো দারুণ খেতে। থামাই, তাহলে কি রসগোল্লা খাওয়ার ছবিটা সে দেবে? মানে এই যে এই চরিত্রটার কথাই তোমাকে আমি জিজ্ঞেস করার চেষ্টা করছি এতক্ষণ, যে চরিত্র প্রচণ্ড রসগোল্লা খেতে ভালোবাসে এবং সে রীতিমতো সেটাকে মানে রেলিশ করছে, সেই খাওয়াটা, রসগোল্লা খাওয়াটা, সে সেই অভিজ্ঞতার ছবিটা কি সমাজ মাধ্যমে প্রকাশিত করবে যে আমি কতগুলো রসগোল্লা খাচ্ছি দেখো, নাকি শুধু তার মধ্যে অনুধাবন করবে সেটা? বসন্ত চৌধুরীর শালের সংগ্রহ দেখার মতন ছিল, আর ভদ্রলোককে তো দেখতেও সেরকম। ওনার রিজেন্ট পার্কের বাড়িতে কেউ একজন আসবেন, তাকে নিয়ে উনি বেঙ্গল ক্লাবের কোনো একটা অনুষ্ঠানে যাবেন। তো গেছেন, গিয়ে দেখেন যে বসন্ত চৌধুরী প্রায় তৈরি হয়ে গেছেন। নিয়ে বললেন যে 2 মিনিট দাঁড়া, শালটা নিয়ে যাই। তো একটা দুশালা জমাবার বলে এক ধরনের শাল হয়, সে তার মানে কারুকার্যে একটা প্রায় নকশি কাঁথার মাঠ। লাল রঙের শাল দুশালা, আর দুশালা আকারে বেশ বড় হয়, কিন্তু উনি পুরনো শাল জোগাড় করতেন। শালটা গেছে পোকায় কেটে, এবং সেই শালের মধ্যে বেশ বড় একটা খোঁদল আছে। যিনি ঘটনাটি লিখছেন তিনি লিখছেন যে আমি একদম চমকে গেলাম যে বসন্তবাবু এরকমভাবে শালটা গায়ে দিলেন যাতে ফুটোটা বেশ দেখা যায়।
আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে ওটা তো ভেতরের দিকে নিলেই ফুটোটা দেখা যেত না। উনি বললেন যে ওরে বুদ্ধিমান, আমার লোকজনকে ফুটো বা শাল কোনোটাই দেখানোর কোনো ইচ্ছে নেই। আমি বসন্ত চৌধুরী, আমার একটু ভালো শালের শখ আছে এবং সেই শখটুকু নিজের জন্য। সুতরাং লোকজনকে আজকে সমাজ মাধ্যমে শালের ফুটোটার ছবিটা দেবেন, সংখ্যাগতভাবে তত্ত্বগতভাবে মনে হয় না, একেবারেই না। এবং সেই না, এবং যারা দিলেও দিতে পারেন তাদের সংখ্যাটা বোধ হয় 90-10-এর মধ্যে মতন হতে পারে বা তারও কম। ঠিক এই প্রশ্নর সম্মুখীন আমি হয়েছিলাম একবার। একটি ট্রেনিং শেষ হয়েছে আমার, 7 ঘন্টা ট্রেনিং, ফুল ডে ট্রেনিং। শেষে সবাই ফিডব্যাক শিট ভরছে। একজন ভদ্রলোক, আমার পার্টিসিপেন্ট, উনি আমার কাছে বললেন, আপনার একটু সময় হবে স্যার, আপনার সাথে একটু কথা আছে। আমি বললাম, হ্যাঁ নিশ্চয়ই বলুন। বলে, আমি একটু পরে বলবো, আপনি কি একটু ওয়েট করবেন সবাই বেরিয়ে যাওয়া অবধি? আমি বললাম, হ্যাঁ করবো। তো রীতিমতো কিছুক্ষণ পরে, 15-20 মিনিট পরে সবাই বেরিয়ে গেলেন, উনি ওয়েট করলেন, আমিও ওয়েট করলাম। উনি আমার কাছে এসে বললেন, আচ্ছা আপনি সকাল থেকে এই যে বিভিন্ন রকম ব্যবহারিক বহিঃপ্রকাশ নিয়ে কথা বললেন, বিহেভিয়ারাল চেঞ্জেস, আমার যে বিহেভিয়ার সেটা যদি আপনি ধরতে না পারেন, আমার কোথায় চেঞ্জ করতে হবে সেটা আপনি বলবেন কি করে? আমি বললাম, একদম ঠিক কথা। কিন্তু এর উত্তরে আমি আপনাকে বলি, আমি বলেছিলাম যে আমি সকাল থেকে কারোর ব্যক্তিগত বিহেভিয়ারের কোথায় চেঞ্জ দরকার সেই জায়গাটায় ঢুকিয়ে নেই। আমি বলেছিলাম কী ধরনের ব্যবহার সমাজের দ্বারা ওয়েল অ্যাকসেপ্টেড, সমাজ মানুষ তার সেই ব্যবহারিক বহিঃপ্রকাশটা অ্যাকসেপ্ট করবে, কোন ব্যবহারিক বহিঃপ্রকাশটা, আমি শুধু সেইটুকুকে রেখেছি। আই টকড অ্যাবাউট ইন জেনারেল বিহেভিয়ারাল শিফট, নট ইন্ডিভিজুয়ালিস্টিক। এবার আপনি যদি ব্যক্তিগতভাবে এসে বলেন যে স্যার আমার না প্রচণ্ড রকম রাগ হয়ে যায় সহজেই, আমি সেই রাগটা প্রকাশ করে ফেলি, তার জন্য আমার সম্পর্ক নষ্ট হয়, তাহলে আমার আপনার জন্য যে কোচিংটা সেটা একদম আলাদা হবে, যেটা সকাল থেকে আমি বলিনি। তো আমার কোথাও একটা মনে হচ্ছে, তোমার সাথে কথা বলে মনে হচ্ছে যে এই যে একটা সেলফ পোস্টমর্টেম, এই যে নিজেকে কাটাছেঁড়া করার একটা যে প্রয়াস, এটাও একটা আর্ট, এবং এই আর্টটাও কিন্তু শিখতে হয়, কোথাও আমার মনে হয়েছে এটা। এবং এই প্রফেশনে থেকে এতদিন আমি এটা খুব সহজে বুঝতে পারি এখন, যে এই যে আমাদের মতো যারা বিহেভিয়ারাল কোচ আমাদেরকে নিয়ে যাওয়া হয় বিভিন্ন জায়গায় কথা বলতে, বা অ্যাজ সাচ ট্রেনিং, যদি আমি ট্রেনিং কথাটা উল্লেখ করি না কারণ এটা ট্রেনিংয়ের আওতায় পড়ে না, কিন্তু কোচিং বা মেন্টরিংয়ের জন্য নিয়ে যাওয়া হয়, আমি প্রথমেই একটা কথা সবাইকে বলি যে দেখুন, আজকে আমার থেকে আপনার কথা আমি বেশি শুনতে চাই, কারণ আমার কথাটা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকমভাবে ধরা দেবে, কিন্তু কোথায় গিয়ে ধরা দিয়ে আর কোথায় নাড়া দেবে সেটা যতক্ষণ না আপনার ঘা তৈরি হবে আপনি বুঝতে পারবেন। মানে তুমি যদি একটা নর্মাল স্কিনে তুমি যদি একটা মলম লাগাও, তার যে এফেক্ট একটা কাটার ওপরে সেই মলমটা লাগালে তার অন্যরকম এফেক্ট হবে, ভালো খারাপ দুটোই হতে পারে, কিন্তু কাটাটা থাকাটা প্রয়োজন স্কিনে। হ্যাঁ, তো আমার তোমার কাছে এই প্রশ্নটায় আসা, মানে আমরা শেষ করব এখন এই আস্তে আস্তে, তো আমার এইটা আসা যে এই যে কাঁটাটাকে বোঝা, আমার কাঁটাটা কোথায়, আমার কোথায় রক্তক্ষরণ হচ্ছে, এই বোঝাটা কি একটা প্রয়াস, এটা কি শেখার? সম্পূর্ণভাবে। তাহলে এই শেখাটা মানুষ শুরু করতে পারে কীভাবে? এটার মানে আই এম শিওর যে তোমার ডিপার্টমেন্টে থেকেও তুমি প্রচুর মানুষের প্রশ্নের সম্মুখীন হচ্ছ, যারা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে অতৃপ্ত, তারা তোমার কাছে একটা সলিউশন চাইছে, যেখানে তারা ওই প্রশ্নটার সঠিক সলিউশন পাবে। তো সেই জায়গাটা, ওটা তো একটা ঘা, ওটা একটা কাঁটা তার। তো এটাকে তুমি কিভাবে দেখো, বা তোমার দৃষ্টিভঙ্গি দিয়ে কী মনে হয় যে এটাকে আমরা কীভাবে? 3টে জিনিস। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে আমার কর্মসূত্রে আমি একটা সীমারেখা খুব বজায় রেখে চলি, যে আমার কাছে কেউ যদি এটা বলতে আসে যে সে আমার টিমে কাজ করে,
দল কথাটা বলছি না, ঠিক যে কারণে লিডার এবং নেতা কথাটা বলি। আমার টিমে কাজ করে, তার আমি যেরকমভাবে একটা জিনিস করছি সেটা তার পছন্দ হয়নি বা সেখানে তার একটা খারাপ লেগেছে, সেটার ক্ষেত্রে তার একটা সলিউশন দরকার। বা আরও বৃহত্তরভাবে আমি যে সংস্থাকে আমি যে সংস্থার প্রতিনিধি, সেও সেই সংস্থায় কাজ করে, আমি যেহেতু মানব সম্পদে কাজ করি, সুতরাং তার মনে হয়েছে যে আমরা এরকম কিছু পদ্ধতি তৈরি করেছি যাতে সে খুশি নয়। সুতরাং সেই জায়গাগুলোতে যে কথাবার্তা হয় বা যে কথোপকথন হয়, তাতে ব্যক্তি মানুষ এবং কর্মজীবন দুটোর মধ্যে একটা সীমারেখা টানাটা খুব জরুরি, খুব দরকার। একটি দুটি মানুষকে বাদ দিলে আমি কর্মজীবনে ব্যক্তি মানুষের মধ্যে বা ব্যক্তি মানুষের সঙ্গে সম্পৃক্ত বোধ হয় কখনো সেই অর্থে হইনি। কিন্তু তাই বলে কি এরকম হয়েছে যে ভয়ঙ্কর রকম উত্তপ্ত আলোচনায় ইউনিয়নের সঙ্গে মানে প্রায় কারখানা বন্ধ হয়ে যাওয়া যাওয়ার প্রায়, কারণ হয়ে গেলে আজকে এখানে বসে তোমার সঙ্গে কথাটা বলতে পারতাম না, তো সেরকম হয়নি, হ্যাঁ তাও হয়েছে। সমস্যাটা মানে বা সমাধানটা কোথায়, যে এই ধরনের প্রশ্নগুলো বা এই ধরনের ঘাগুলো যদি সেটা তার কর্মজীবন সংক্ষিপ্ত হয়, তাহলে কতগুলো স্বচ্ছতার জায়গা থেকে সেগুলোর উত্তর দেওয়া যায়। 3টে স্বচ্ছতার জায়গা। প্রথম স্বচ্ছতার জায়গাটা হচ্ছে যে আমি যেখানে এরকম সাধারণ বেতনভোগ কর্মচারী, সেও তাই, সুতরাং কোনো রকম কোনো পাওয়ার পজিশন বা ভ্যালু পজিশন নেই। আমার কাজ হচ্ছে ব্যাপারটাকে ব্যাখ্যা করা। দ্বিতীয়, আমি যতটা সংস্থার ভালো চাই বা সংস্থার দ্বারা উপকৃত, সেও ঠিক ততটাই সংস্থার ভালো চাই এবং সংস্থা দ্বারা উপকৃত। সুতরাং বোঝার চেষ্টাটা যে কোন জায়গা থেকে সেই জিনিসটা বলেছে এবং আরও বেশি সংখ্যক তথ্য, তার আগে কি হয়েছিল, কেন বলছে। এবং তৃতীয়ত হচ্ছে তাকে বেশ কিছুটা কথা বলতে দেওয়া। অনেক ক্ষেত্রে এরকম হয়েছে যে কথাটা বলতে বলতে সেই উত্তরটা সে নিজেই খুঁজে পেয়েছে, অনেক ক্ষেত্রে হয়ওনি। তার মানে তাকে কথা বলানোর যে আর্ট, সেই আর্টটাও তো জানতে হয়। এই যে প্রথমে বলেছিলাম আমি খুব বকতে ভালোবাসি, এবং অন্যকে শুনতে না ভালোবাসলে বকতে ভালোবাসে। হ্যাঁ, এটা একদম মানে সঠিক উত্তর মনে হলো আমার, তুমি পেলে এটাতে। তো আমরা একদম শেষ প্রশ্নে যাই, যে শঙ্খ শুভ্র মিশ্র এবং এই নামটির পেছনে যে ব্যক্তি আর সেই মানুষটি যে বাথরুমে একা, এই দুটো মানুষের মধ্যে তফাৎ আছে। হ্যাঁ আছে। তার মানে বলছো যে তোমার মতো আমাদের মতো তোমারও ওই ফাসাডগুলো তৈরি আছে। আছে আছে। যদি থাকে তাহলে সেটা কি খুব সচেতনভাবে তৈরি করা, নাকি সময়ের সাথে অভিজ্ঞতার সাথে তৈরি হওয়া? কিছুটা ক্ষেত্রে ব্যবহারিক লাগে, কাজে লাগে। কিছুটা ক্ষেত্রে সেলফ ডিফেন্স। তবে সচেতনভাবে তৈরি করা নয়, সচেতনভাবে অনুধাবন করা, যে আমি ফাসাড বানাবো না, আর ওরকম যে ওরকম অর্কুটের একটা প্রোফাইল পেজ লিখেছিলাম ওরকম আর প্রোফাইল পেজ কখনো লিখবো না, কিন্তু ফাসাড যে আছে সেটাকে অনুধাবন করা এবং একটা জিনিস চেষ্টা করা যে আমি কি আর ফাসাডটা কি, এটা দেখা। আমার প্রশ্নটা এখনই আমি ফাসাডটা হয়ে গেলে, আমার প্রশ্নটা এখনই ছিল, আমি এবং ফাসাডের মধ্যে যদি একটা 60-40, 70-30 মতন অনুপাত থাকে, তাহলে মোটামুটি ঠিক আছে, করে নেওয়া যায়। কিন্তু মুখটা মুখোশ হয়ে গেলে টেনে তোলার সময় ভীষণ ছিঁড়ে যাবে, চামড়া ছিঁড়ে যাবে, প্রচুর রক্ত বেরোবে। ফ্যান্টাস্টিক। আমি আসলে এই ক্যান্ডিড কমিউনিকেশনটার জন্যই তোমাকে ডাকা, এবং তোমার সাথে যতবার কথা হয়েছে আমার ফোনে, আমি ইচ্ছা করেই বলিনি যে আমরা কি নিয়ে কথা বলবো, কারণ আমি নিজেও জানতাম না। কিন্তু এটা জানতাম যে কথোপকথনটা চলবে, এটা নয় যে আমিও প্রশ্ন খুঁজে পাবো না আর তোমার থেকে উত্তর পাবো না, এটা হবে না, আমি জানতাম। কারণ মানুষের আর কিছু না থাক, এটা আমি অন্তত বিশ্বাস করি,
কন্টেন্ট থাকাটা ভীষণ দরকার। এবার সেই কন্টেন্টটাকে সে কীভাবে ইউটিলাইজ করছে, তার জীবনকে কীভাবে অতিবাহিত করছে, সেটা তো তার চয়েস, কিন্তু তার ভিতরের কন্টেন্টটা থাকা দরকার এবং সেটাকে ডাইনামিক ওয়েতে তার জীবনের সাথে জড়িয়ে ফেলাটা ভীষণ দরকার। এবং এটা ইউ আর আ ভেরি বিউটিফুল কম্বিনেশন অফ দিস, শঙ্খ। কতজন বলেছে তোমাকে জানি না, বাট এটা আমার মনে হয় যে দিস ইজ ওয়ান অফ দি রেয়ার কোয়ালিটিস দ্যাট আই হ্যাভ সিন ইন ইউ উইচ আই ডোন্ট নর্মালি সি ইন পিপল। এবং এটা কিন্তু ওয়ান অফ ইউর অ্যাসেটস। এটা একদম, আমি জানি না এটার তোমার কাজের জায়গায় কতটা হেল্প করে, তোমাকে কাজকে সহজ করতে কতটা হেল্প করে, কিন্তু তোমার নিজেকে চেনা, নিজেকে ঠিক সময় ঠিক পরিস্থিতিকে নিজেকে ফিট করতে অনেক সাহায্য করে। এবং কোথাও না কোথাও কিছু কিছু কঠিন সমস্যাকে অন্যভাবে দেখতে সাহায্য করে। সলিউশন পেতে বলছি না, অন্যভাবে দেখাটাই ইম্পর্টেন্ট। কারণ আমি মনে করি সমস্যার সমাধান করার মতো শক্তি আমাদের নেই, কিন্তু সমস্যাটাকে জুঝে নেবার শক্তিটা থাকলেই হবে। সমস্যা নিজের মতো করেই সমাধান হতে থাকে। এটা আমার ব্যক্তিগত জীবন দর্শন। তোমার কি মনে হয়? প্রথমত, আমি ঠিক জানি না কতক্ষণ ধরে আমরা কথা বলছি, প্রায় 1 ঘন্টার বেশি। প্রত্যেকটা কথা মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে এবং উত্তর সেইভাবে হয়তো দিতে পারিনি, কিন্তু যেটা মনে হয়েছে সেটাকে কথায় প্রকাশ করার চেষ্টা করছি। আমার অত্যন্ত গভীর কৃতজ্ঞতা যে আমার চিন্তাভাবনাকে আরেকটু স্বচ্ছভাবে একটু দূর থেকে দেখতে সাহায্য করার জন্য। এতক্ষণ ধরে যা বলছিলাম সেটা হয়তো নিজের চিন্তাভাবনার কথা, কিন্তু সচেতনভাবে কি তাকে দেখা হয়? অনেক ক্ষেত্রেই হয় না। আজকে সেই সুযোগটা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, গভীর কৃতজ্ঞতা, গভীর গভীর কৃতজ্ঞতা সৌভিক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এই সময়টুকু দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। কারণ আর কিছু আমরা দিই না দিই, আমরা তো সময়টুকুই দিতে পারি মানুষকে। এবং এই সময়টুকুকে সুন্দর করে তোলার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। কুড়ে লোকেদের হাতে প্রচুর সময় থাকে। রাসেল একবার লিখে গেছিলেন ইন সাপোর্ট অফ লেজিনেস বলে। আমি অসম্ভব অলস এবং অসম্ভব কুড়ে, আমার হাতে প্রচুর সময় থাকে। অনেক ধন্যবাদ। দ্যাট ওয়াজ শঙ্খ শুভ্র মিশ্র। এবং যেটা প্রথমেই বলেছিলাম, আবার বলি, কিছু মানুষ থাকে যাদের সাথে কথার শেষ হয় না, কথার শেষ হচ্ছে না, এখনও শেষ হচ্ছে না। এবং প্রথমেই বলেছিলাম এই এপিসোডটা ভীষণ স্পেশাল এপিসোড হবে। আমি জানি যারা যারা আমাদেরকে দেখলেন, কোথাও না কোথাও গিয়ে এই এপিসোডের শেষে অন্তত একবার ভাববেন। শুধু ভাবনা জাগানোর দায়িত্বটাই আমরা নিয়েছি, বাকিটুকু আমাদের হাতে নেই। ভাবনাটাকে যদি আমরা চাগিয়ে দিতে পারি, ঋত্বিক ঘটক বলেছিলেন না যে ভাবা প্র্যাকটিস করো, ভীষণ সত্যি কথা। এই ভাবনাকে প্র্যাকটিস করা, মননে থাকা এখনকার সময় ভীষণ ইম্পর্ট্যান্ট। আর এই মননে থাকতে গেলে মনন এবং মন, এই দুটোর মনের অনুশীলন এবং মন, এই দুটোকে চিনতে পারাটা খুব ইম্পর্ট্যান্ট। আমার মনে হয় শঙ্খ আমাদেরকে সেটাই শেখালো, বা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করলাম যে এই 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 জেনে নেওয়া, এই অনুশীলনটাকে বুঝে নেওয়া আমাদের জন্য কত ইম্পর্ট্যান্ট। টি টকার্সের শুধুমাত্র দায়িত্ব আমাদের এইটুকুই, মানুষকে ভাবতে শেখানো। যদি আপনারা ভাবতে পারেন তাহলে আনন্দটা খুঁজে নেবেন, এটা ভীষণভাবে দৃঢ়ভাবে আমরা জানি। কারণ আনন্দ খুঁজে নেওয়াটাই জীবনের একমাত্র পারপাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং টি টকার্স পডকাস্ট। ইট ওয়াজ ফ্যান্টাস্টিক টকিং টু শঙ্খ শুভ্র মিশ্র। এবং শঙ্খর কাছেও আমাদের প্রত্যেকের কৃতজ্ঞতা। আমার ক্যামেরার পেছনের বন্ধুদের, আমার কালিগসদের, সবার তরফ থেকে তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।